আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে যুক্ত আছি হিমেল জাহান, প্রফেসর একাডেমি অ্যাডমিশন কেয়ার থেকে। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্র নিয়ে। কারণ আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে এবার নতুন আমরা যারা কলেজে উঠবো বা আমরা কলেজে যারা ভর্তি হব, সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমরা যারা আছি, এবং এটারও পাশাপাশি আমি বলি যারা আমরা সেকেন্ড ইয়ারে উঠবো, কিন্তু আমাদের অনেকেরই কিন্তু দেখা গেছে কোনো এক কারণবশত বা অনেকেরই দেখা গেছে অনেক কিছু কারণ নিয়ে বা অনেক কোনো সমস্যা নিয়ে আমাদের ফার্স্ট ইয়ারটা অনেকটা গ্যাপ চলে যায়। তো এটা শুধুমাত্র আমার জন্য বিষয়টা তা না, এরকম দেখা গেছে এই সংখ্যাটা কিন্তু অনেকটাই থাকে বা অনেকটাই থেকে যায়। তো বিষয়টা হচ্ছে যে সবার কথা চিন্তা মাথায় করেই আমরা আজকের এই ক্লাসটা শুরু করতে চাচ্ছি, এবং আমরা সবার কথা চিন্তা করেই যারা আমরা সেকেন্ড ইয়ারে নতুন উঠবো, ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলাম, এবং আমরা যারা নতুন ফার্স্ট ইয়ারে উঠবো, কলেজে জয়েন করব, তাদের জন্য। কারণ সবারই হচ্ছে বই একই, সবারই হচ্ছে বিষয়বস্তুগুলা একই থাকে। তো আমরা আজকে রসায়ন প্রথম পত্র নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 2, যেটাকে বলা হয় গুণগত রসায়ন, চ্যাপ্টারের নাম। আমরা যারা প্রথম এই বছর যারা ফার্স্ট ইয়ারে উঠবো, তাদের জন্য পুরোটাই নতুন। কারণ দেখা গেছে অনেকেই হয়তো আমরা অধ্যায়ের নাম জানি না, কারণ এটাই স্বাভাবিক, আমরা তো বই এখনো পাই নাই বা আমরা তো বই এখনো কিনি নাই। তো আমাদের জন্য এটাই স্বাভাবিক বিষয় না জানারই। আর আমরা যারা সেকেন্ড ইয়ারে আছি বা আমরা যারা সেকেন্ড ইয়ারে উঠবো, আমরা ইয়ার চেঞ্জ অনেকে পরীক্ষা দিচ্ছি বা অনেকে দিয়ে ফেলছি। তো আমাদের অনেকের কিছু ল্যাক আছে, অনেকের কিছু গ্যাপ আছে। আমরা এখন অনেকে রিয়েলাইজ করছি বা এখন অনেকে রিয়েলাইজ করতে পারছি যে আমার ফার্স্ট ইয়ারটা গ্যাপ চলে গেছে। সেকেন্ড ইয়ারের পড়া পড়বো, যদি কোনোভাবে একটা রিকভার করে নেওয়া যায় বা যদি কোনোভাবে একটা রিকভারের প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যায়, তো তোমাদের এই কথা চিন্তা করে আমাদের এই প্ল্যাটফর্মটা আশা করি তোমাদের এতে উপকৃত হবে। এবং তোমরা এই ক্লাসটা তোমাদের বন্ধুরা যারা আছে, তোমরা ফার্স্ট ইয়ার নতুন যারা উঠবা বা সেকেন্ড ইয়ার যারা নতুন আসো, সবাই এই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যেন তোমাদের মতো বা তোমাদের সাথে সাথে যেন তারাও উপকৃত হয়। আশা করি তোমরা আজকে আমি যে টপিকে ক্লাসটা নিব বা যে টপিক নিয়ে কথা বলবো, আশা করি তোমরা অনেকটাই বেসটা ক্লিয়ার হবা। আচ্ছা, তো চলো তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমি লিখতেছি রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, আচ্ছা, যেটার নাম হচ্ছে গুণগত রসায়ন। ওকে, তো যেটা হচ্ছে গুণগত রসায়ন। দেখো, আমি সবার প্রথমে একটা কথা বলি, যেটা আমাদের মনে হতে পারে বা এরকম অনেকের মনে হয় যে সায়েন্স নিব কিনা, বা অনেকের এরকম মনে হয় যে আচ্ছা সায়েন্স নিব, নিয়ে ভর্তি হব, আমার কাছে রসায়ন খুব কঠিন লাগে, আমার কাছে পদার্থ খুব কঠিন লাগে, বা আমার কাছে অনেকে আমরা হায়ার ম্যাথ নিয়ে পরীক্ষা দিছি, অনেকের কাছে মনে হতে পারে যে আমাদের হায়ার ম্যাথ অনেক কঠিন লাগে। আচ্ছা, তো আজকে যেহেতু রসায়ন নিয়ে কথা বলতেছি, তো আমি তোমাদেরকে একটা কথা বলি রসায়ন সম্পর্কে। সেটা হচ্ছে আমরা 9-10-এ যেটা করছিলাম, তো 9-10-এর বিষয়টা হচ্ছে যে তোমার কি জানো, 9-10-এ আমরা কিন্তু রসায়ন কিন্তু পড়ছি জাস্ট একটা বই, সিম্পল বিষয় একটা। আচ্ছা, কিন্তু এখানে আমাদের ইন্টারমিডিয়েটে দেখা গেছে যে আমাদের রসায়ন কিন্তু বই হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। আচ্ছা, তোমাদেরকে জাস্ট একটু বেসিক ধারণা দেই যে আসলে বইটা সম্পর্কে। প্রথম পত্রে আমাদের কিন্তু 5টা চ্যাপ্টার আছে, দ্বিতীয় পত্রে আমাদের কিন্তু 5টা চ্যাপ্টার আছে। আচ্ছা, তো ওই প্রথম পত্রের 5টা চ্যাপ্টারের মধ্যে দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারটাই হচ্ছে গুণগত রসায়ন, এটা। তো আমরা 9-10-এ যে জিনিসগুলা পড়ে আসছি, যেটা কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা 9-10-এ যে জিনিসটা পড়ে আসছি, আমাদের কিন্তু ঠিক সেম ওই জিনিসগুলো এখানে কিন্তু অনেকটাই আছে, আমরা অনেকটাই মিল পাবো। সো আমাদের এটা চিন্তা করার কোনো দরকার নাই, বা আমাদের এটা মনে হওয়ার দরকার নাই যে ইন্টারমিডিয়েটে শুনে আসছি বা এইচএসসিতে শুনে আসছি যে সায়েন্সের গুলা অনেক ঝামেলা বা সায়েন্স অনেক কঠিন, এরকম মনে করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, এবং কেন নাই বা কিসের জন্য তোমাদের এই জিনিসটা মনে হবে, সেটাও আরেকটা বিষয় হচ্ছে,
এই যে আমি যে ক্লাস নিব, আজকে যে টপিকে নিব, আশা করি তোমরা এখান থেকে বেসটা ক্লিয়ার হবে এবং দেখবা যে তোমরা 9-10 যে জিনিসটা পড়ে আসছো সেটাই কিন্তু আছে, হ্যাঁ সেটাই কিন্তু হবে। আচ্ছা তাহলে চলো প্রথমেই এই বইয়ের গুণগত রসায়নের প্রথম যে মেইন টপিক বা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রাদারফোর্ড। ওকে, সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল। আচ্ছা, তো রাদারফোর্ড মডেলটা আমরা কিন্তু 9-10 জাস্ট নর্মালি একটু দেখে আসছি বা জেনে আসছি যে আচ্ছা এটা, চলো আমি এটা আজকে একটু চেষ্টা করবো আমরা একটু বিস্তারিত সম্পর্কে জানা। আচ্ছা দেখো, তো রাদারফোর্ড মডেল, প্রথমে যে বিষয়টা, রাদারফোর্ডের আগে কিন্তু ইলেকট্রন নিয়ে একটা কথা আসছিল। ইলেকট্রন আমরা সবাই জানি ইলেকট্রন সম্পর্কে, ইলেকট্রন নিয়েও কিন্তু একটা কথা আসছিল। তো ইলেকট্রন যার চার্জ হচ্ছে ঋণাত্মক, তাই না, মানে নেগেটিভ, এই জন্যই আমরা কিন্তু ইলেকট্রন ই মাইনাস বলি নেগেটিভের জন্য। ওকে, আচ্ছা এটাতে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, তো এই ইলেকট্রন নিয়ে কথা হওয়ার সময় জে থমসন, সেটাকে জে থমসন, সে কিন্তু প্রথম ইলেকট্রন নিয়ে কথা বলছিল এবং সেই কথাটা ছিল কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং মডেল, এইটা থেকে কিন্তু ইলেকট্রনের ধারণাটা আসছিল, প্রথম ইলেকট্রনের ধারণাটা, ঠিক আছে। কিসমিস পুডিং, কিসমিস পুডিংটা কিরকম, যদিও আমরা কিসমিসে পুডিংয়ে হচ্ছে কিসমিস ব্যবহার করি না, বা আসলে করা যায় কিনা আমার জানা নাই। তো ধরো কিসমিস পুডিং মডেলটা হচ্ছে কিসমিসের মধ্যে, বা আমরা যদি পুডিংটা বাদ দিই, ধরো আমরা সেমাই রান্না করছি, আমরা কিন্তু সেমাইতে কিন্তু কিসমিস ইউজ করি, তাই না। তো ধরো সেমাই, একটা বাটিতে আমি সেমাই নিছি, নিয়ে হচ্ছে সেখানে আমি কিসমিস ব্যবহার করছি। এখন আমি খাওয়ার জন্য একটা বাটিতে সেমাই নিলাম, তো নিয়ে আমি দেখলাম কিসমিস গুলা কিন্তু এভাবে থাকে, তাই না, একটা বাটিতে কিসমিস গুলো এভাবে ছড়া থাকবে। তো এই থমসনই বলতেছে কিসমিস পুডিং মডেলে ইলেকট্রন নিয়ে বলতেছে যে একটা পুডিং এ কিসমিস গুলা যেভাবে ছড়ায় থাকে, মানে আমাদের বোঝার জন্য ধরো একটা সেমাই, এক বাটি সেমাই, কিসমিস গুলা যেভাবে ছড়ায় থাকবে ইলেকট্রন গুলা সেভাবেই ছড়ায় থাকে। এটা হচ্ছে থমসনের কথা, তার মানে এই জিনিসগুলাকে ইলেকট্রন বোঝাচ্ছে, এই জিনিসগুলা হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, এইবার এইটার পরে কিন্তু রাদারফোর্ডের বিষয়টা আসছে, ঠিক আছে। এটার পরে রাদারফোর্ডের বিষয়, রাদারফোর্ড বললো যে আচ্ছা ঠিক আছে, ইলেকট্রন নিয়ে তো শুনছি, তো আমি এখন একটা কাজ করি, যে ডাল্টন বলছে যে একটা পরমাণুকে ভাঙলে আর কিছুই পাওয়া যায় না, একটা পরমাণুকে ভাঙলে আর কিছুই পাওয়া যাচ্ছে না, যেটা গ্রিক ওয়ার্ড অ্যাটম মানে হচ্ছে অবিভাজ্য, আর কিছু পাওয়া যাবে না, ঠিক আছে। তার মানে পরমাণু হচ্ছে অবিভাজ্য, আর কিছুই পাওয়া যাবে না, এটা তো আমরা 9-10 বা ছোট থেকেই জেনে আসছি। এখন রাদারফোর্ড চিন্তা করলো যে পরমাণুকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি আসলে এর ভিতরে কি কি আছে। আমার এটা ইচ্ছা হয়েছে, আমি এটা পরীক্ষা করে দেখতে চাই যে আসলে এটার ভিতরে কি কি আছে, আমার এটা ইচ্ছা। তখন উনি কি করলো, এইবার দেখো একটা পরমাণু নিছে, একটা পরমাণু নিল, এটা হচ্ছে পরমাণু। আচ্ছা, নিল, নিয়ে হচ্ছে সে এখন পরীক্ষা করবে। পরীক্ষা করার জন্য তার পরীক্ষার সিস্টেমটা দেখো, পরমাণুর চারপাশে এবার উনি কি দিছে, পরমাণুর চারপাশে স্বর্ণের পাত দেওয়া আছে, পরমাণুর চারপাশে একটা স্বর্ণের পাত দিছে, এটা হচ্ছে গোল্ড প্লেট, ঠিক আছে, স্বর্ণের পাত। আচ্ছা, স্বর্ণের পাত দেওয়া আছে এবং বাইরে একটা জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া আছে। বাইরে কি আছে, একটা, আমরা এইভাবে আঁকতেছি বোঝার সুবিধার্থে, জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড, এই যে দেখো ZnS, এটার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড। ওকে, এই জিঙ্ক সালফাইডের একটা পর্দা দিছে। এখন বিষয়টা হচ্ছে কেন, কারণটা হচ্ছে কেন। আচ্ছা, জিঙ্ক সালফাইড এরকম একটা যৌগ বা মিশ্রণ, যেখানে আমরা যে রশ্মিগুলা চোখে পড়ে না, বা আমরা যে রশ্মিগুলা দেখতে পাই না, তার বৈশিষ্ট্য, সে কিভাবে চলতেছে, কিভাবে তার কার্যকারিতা হচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম, সেটা বোঝার জন্য এই পর্দাটা দিয়ে আমরা পরবর্তীতে পর্যবেক্ষণ করতে পারি যে আসলে আমরা যে রশ্মিটা চোখে দেখতে পাচ্ছি না, বা আমরা যে রশ্মিটা চোখে দেখতে পাইলাম না, সে জিনিসটা আসলে কিভাবে আচরণ করছে বা কিভাবে আচরণ করে। এই জন্যই জিঙ্ক সালফেটের পর্দাটা দেওয়া, কারণ যে রশ্মিটা আসবে সেটা আমি দেখতে পাচ্ছি না, পরবর্তীতে যেন আমি দেখে বুঝতে পারি যে এটা আসলে কিভাবে কাজ করছিল। ওকে ফাইন, এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে কি আলফা কণা।
এই হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি। তোমরা সবসময় মনে রাখবা আলফা কণা বা আলফা রশ্মি কি? আলফা কণা বা আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এই হিলিয়াম নিউক্লিয়াসকে যখন আমরা এক্সাইটেড করব তখন যে রশ্মিটা যাবে সেটা হচ্ছে আলফা রশ্মি। ঠিক আছে? তাহলে আমরা এতদিন অনেকেই জেনে আসছি আলফা রশ্মি, আলফা কণা, কিন্তু আসলে কিসের? সেটা হচ্ছে হিলিয়ামের, যেটা আমাদের কি নিষ্ক্রিয় গ্যাসের একটা মৌল। এখান থেকে কিন্তু আসে, এটা এক্সাইটেড হলে এই জিনিসটা আসে। ওকে, তাহলে চলো এবার সে আলফা কণা নিঃসৃত করছে। ঠিক আছে, আলফা কণা নিঃসৃত করছে এরকম 20,000, কত 20,000 কণা নিঃসৃত করছে। করে আমরা যখন পর্যবেক্ষণে গেল, মানে উনি যখন পর্যবেক্ষণে গেল তখন দেখলো যে ম্যাক্সিমাম সব এইভাবে চলে গেছে, এইভাবে চলে গেছে। জাস্ট একটা রশ্মি মাঝ বরাবর যেভাবে গেছিল ঠিক পরমাণুতে বাধা পেয়ে আবার সেম বিপরীতে ফিরে আসছে। তখন ওনার মাথায় খেয়াল হয়েছে যে আলফা কোন একটা শক্তিশালী রশ্মি, তাহলে সব ভেদ করে চলে গেল, একটা রশ্মি শুধুমাত্র পিছনে ফিরে আসলো, একটা রশ্মি শুধুমাত্র পিছনে ফিরে আসছে। তখন ওর মনে চিন্তা হয়েছে ওনার যে তার মানে মাঝখানে এমন কিছু একটা শক্তি আছে যেটা আলফা কণাও ভেদ করতে পারে নাই। 1 নাম্বার ডিসিশন। 2 নাম্বার ডিসিশন হচ্ছে যে উনি যেহেতু দেখলো অধিকাংশ সব রশ্মি পাস হয়ে চলে গেছে, তার মানে উনি সিদ্ধান্ত নিল পরমাণুর অধিকাংশ অংশে ফাঁকা, কিছু নেই, মাঝখান থেকে পুরো ফাঁকা। বুঝা গেছে? এটা হচ্ছে মেইনলি 2টা কন্ডিশন। আচ্ছা, এবার আসো মেইন বিষয়। মেইনটা কি? যেহেতু মাঝখানের অংশ কি আমার ফাঁকা, মাঝের অংশটা কি ফাঁকা, এবং একদম মিডল বরাবর যে রশ্মিটা গেছে সেটা কি আবার ফেরত আসছে, তাহলে অবশ্যই কোনো একটা শক্তি আছে যেটা আলফা কণাও তাকে ভেদ করতে পারে নাই। তখন উনি সিদ্ধান্তে আসলো যে হ্যাঁ, মাঝেরটাই হচ্ছে, এই মাঝেরটাই হচ্ছে মেইনলি নিউক্লিয়াস। এটাকেই বলা হয় নিউক্লিয়াস। এমন শক্তি দ্বারা আবদ্ধ আছে যেটা আলফা কণাও ভেদ করতে পারে না। তাহলে শক্তিটা কি? সেই শক্তিটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। সেই শক্তিটাই হচ্ছে সবল নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বন্ধন, এইটা দ্বারা সে আবদ্ধ আছে। এবং আমরা সবাই জানি কম বেশি যে পৃথিবীতে মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই যে এটাই সবল নিউক্লিয় বল, মৌলিক, যার আগে থেকে পৃথিবীতে এক্সিস্ট আছে। আচ্ছা, তাইলে কি নিউক্লিয়াস আসলো। এখন উনি আরেকটা সিদ্ধান্তে আসছে কি, যে এই নিউক্লিয়াসটা 2টা জিনিস নিয়ে গঠিত। কি কি? 2টা জিনিস নিয়ে গঠিত। এই যে একটা হচ্ছে প্রোটন এবং এই আরেকটা হচ্ছে নিউট্রন। দ্যাট মিনস আমরা 9-10-এ পড়ে আসছি প্রোটন নিউট্রন, সেটা কিন্তু এই যে এখান থেকে আসছে। এবং তোমাদের মনে আছে কিনা দেখো, তোমরা কিন্তু এরকম পড়ছিলা প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু ভর সংখ্যা, পড়ছিল না? আচ্ছা, তাইলে একটা জিনিস দেখো কি, প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু ভর সংখ্যা। তাহলে প্রোটন প্লাস নিউট্রন যদি ভর সংখ্যা হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রোটন আর নিউট্রনটা কোথা থেকে আসছে? নিউক্লিয়াস থেকে আসছে। তাহলে ভর সংখ্যাটা কি? নিউক্লিয়াস। বিষয়টা বুঝছো? ভর সংখ্যাটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা বলতে পারি বা সে এই সিদ্ধান্তে আসছে যে পরমাণুর অধিকাংশ এবং পরমাণুর সম্পূর্ণ ভরটাই কেন্দ্রে পুঞ্জীভূত থাকে। পরমাণুর সম্পূর্ণ ভরটাই কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, আর কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস। দ্যাট মিনস আমরা বলতে পারি নিউক্লিয়াসই হচ্ছে সম্পূর্ণ ভর বা টোটাল ভর। এই যে এভাবেই কথাগুলা বা এই জিনিসটা এইভাবেই কথাগুলা কিন্তু আসছে। তার মানে ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন। ওকে, এবার তাহলে আমরা চার্জে চলে যাই। তাহলে নিউট্রন মানে নিউট্রাল, এভাবে মনে রাখবা। নিউট্রন মানে হচ্ছে নিউট্রাল, যার চার্জ হচ্ছে 0, মানে নিরপেক্ষ, কিছু নাই। আর প্রোটন মানে পজিটিভ, এভাবে মনে রাখবা। দ্যাট মিনস তার চার্জ হচ্ছে প্লাস। ওকে, আর ইলেকট্রনের চার্জ তো মাইনাস, এটা তো আমরা আগেই বলছি। এবং ইলেকট্রনগুলা চারপাশে হচ্ছে সৌরজাগতিক মডেল হিসেবে ঘোরাফেরা করে, এটা তো আমরা জানি। আচ্ছা, তাহলে আমাদের মেইন বিষয়বস্তু ছিল যে আসলে রাদারফোর্ডের পরীক্ষা থেকে এই যে আমরা ভর সংখ্যা বলি, নিউক্লিয়াস বলি, প্রোটন বলি, নিউট্রন বলি, এটা আসলে কিভাবে আসলো বা এটা কিভাবে হইলো, এই বিষয়টা, এই ডিটেলসটা হচ্ছে জাস্ট তোমাদেরকে আজকে জানালাম। ওকে, আশা করি তোমরা আজকের এই ক্লাসটা বা এই রাদারফোর্ডের এই মেইন বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোনো যদি কোশ্চেন থাকে বা ক্লাস নিয়ে যদি কোনো কথা থাকে, তাহলে তোমরা অবশ্যই পেজে বা নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে মেসেজ দিবা বা যোগাযোগ করবা। কারো যদি তোমাদের ভর্তি সংক্রান্ত বা কোনো কিছু তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই তোমরা
পেজে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে যোগাযোগ করবা। ওকে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।